দুনিয়ার সাথে লড়াই করা যায়, দুনিয়ার মানুষের সাথে লড়াই করা যায়, কিন্তু নিজের সাথে নিজের যে লড়াইটা, সেখানে জয়টা মনের হোক কিংবা মস্তিষ্কের, হারটা কিন্তু নিজেরই হয়। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে কঠিনতম যুদ্ধ হলো নিজের সাথে লড়াই করা। আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে অসংখ্য মানুষ নিজের সাথে লড়াই করেছেন টিকে থাকার, হয়েছেন নানাভাবে নির্যাতন আর হয়রানির শিকার। তবুও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী। আমরা তার মুখ থেকে শুনব তার গুম হয়ে যাওয়ার যে দীর্ঘ একটি দুঃসহ স্মৃতির কথা এবং তার সাথে নির্যাতনের ভয়াবহ বেশ কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। জনাব সোহেল চৌধুরী, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আপনি দীর্ঘদিন গুম ছিলেন। জি, আপনি মূলত পেশায় আসলে আমি আপনার পরিচয়টা যেটি দিলাম যে আপনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, এর পাশাপাশি আপনি কি পেশায় জড়িত আছেন? আমি হেফাজত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। আমি সাথে আছি, আমার কিছু ব্যবসা, কাপড়ের ব্যবসা ছিল। দুইবার গুম হয়েছি, গুমের কারণে কাপড় ব্যবসাগুলা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আপনি মূলত ব্যবসায়ী ছিলেন, একদম পাশাপাশি হচ্ছে হেফাজতে ইসলামের সাথে আপনি জড়িত ছিলেন। তো এই যে আপনি যে বললেন যে আপনি গুম হয়েছিলেন এবং দুইবার গুম হয়েছিলেন, দুইবারে মোট কতদিন আপনি গুম ছিলেন এবং ঠিক কী কারণে, কোথা থেকে আপনাকে গুম করা হয়েছিল, সেই প্রথমবারের ঘটনাটা দিয়ে শুরু করি। দুইবারে সর্বমোট আমি প্রায় 10.5 মাস গুম ছিলাম। জি, সর্বপ্রথম গুম হয়ে আমি 2011 সালে। 2011 সালে। কোথা থেকে এটা? আমার তখন হাটাজারিতে কাপড়ের দোকান ছিল, একটা লাইব্রেরি ছিল। তো ওই দোকানের মাল কেনার জন্য আমি ঢাকা আসতেছি। আসার পথে ওই সানারপাড়, ঢাকা সানারপাড়ে আমি যখন ভোর হয়েছে ওখানে নামবো, আরেকজনের সাথে কন্ট্যাক্ট আগে থাকতেছিল। ওখান থেকে ফজর নামাজ পড়ি, রেস্ট নিয়ে তারপর দিয়ে নারায়ণগঞ্জ যাব। ওখানে নামার সাথে সাথে 4-5 জন লোক আমি দেখতে চতুর্পাশে ঘেরাও করা সিভিলে। মানে বাস থেকে নামার পরে? বাস থেকে নামার পরে। মানে কয়টার দিকে? তখন মানে 5:20 বা 25 হবে। ফজর নামাজ পড়িনি আমি। ফজর নামাজ পড়ার জন্য আমি তাড়াহুড়া করতে, শীতকাল ছিল এবং নিশ্চয় অন্ধকারাচ্ছন্ন ছিল, তখনও আলো ফোটে না। আলো ফোটে নাই, কিন্তু ঢাকা শহর তো লোকেরা অনেক সময় অনেক আগে বেরোর গার্মেন্টসে যাওয়ার জন্য। কিছু লোক দেখছি গার্মেন্টসে যাওয়ার জন্য বের হয়েছে, এই জন্য কিছু লোকও ছিল। একজন লোক আমার নাম ধরে ডাক দেয়, সোহেল ভাই একটু দাঁড়ান। আমি ওনার কথা কর্ণপাত না করে নামাজের জন্য তাড়াহুড়া করি সামনে হাঁটতেছিলাম। আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন বা তারা সিভিলে ছিল বা কোনো পোশাকে ছিল কিনা? সিভিলে ছিল সবাই। আন্দাজ করতে পারতেছি এটাই যে ওদের ভোলা, আমার নাম ধরে ডাক দেওয়ার ভঙ্গিমা এবং চতুর্পাশে আমার লোক তখন মোটামুটি মানে সেটা আপনি ইতিমধ্যে ফলো করি চতুর্পাশের লোক আপনাকে ঘিরে রেখেছে। ও যখন আমার নাম ধরে ডাকে তখন হাত দিয়ে ইশারাও দেয়, আমি একটু ফলো করলাম। তখন দূরে একটা মাইক্রোবাস দাঁড়ানো, এটা আস্তে আস্তে আমার কাছের দিকে আসতেছে। তো এই ডাক দিয়ে নাম বলার পর আমি যখন দাঁড়াচ্ছি না, নামাজ পর্যন্ত যাইতেছি, উনি আমাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াই দিছে। তখন আমি বললাম যে আমার নাম তো সোহেল না, এটা হচ্ছে বাস্তব কথা। এটা এই কারণে বলছি, তৎক্ষণ বিভিন্ন গুম খুনের বিভিন্ন শুনতেছি আমরা, এই জন্য একটু ভয় পাই গেলাম এই জায়গার মাঝে। আমার নাম ধরে ডাকার মতন কোনো লোক তো নাই। এটা বলার সাথে সাথে সে বলতেছে কিছু কথা পারেন না, চতুর্পাশে আমার লোক। এটা বলিয়ে আমাকে দুই পাশে তখন ধরে ফেলছে। স্বাভাবিক অবস্থার মধ্যে একটা মাইক্রোবাস আসছে, মাইক্রোবাসের গেট খুলি ধাক্কা ভিতরে ঢুকে ফেলছে। এবং দেখলাম যে 10-15 জন যারা লোক ছিল সবার হাতে অস্ত্র। তো আমি আর কোনো কথাবার্তা বাড়াই নাই। তারা কোন সংস্থার লোক ছিল সেটা কি বুঝতে পেরেছিলেন? না, তখন আমি বুঝতে পারিনি এটা কোন সংস্থার লোক, তখন আমি বুঝতে পারিনি। এরপরে বুঝতে পারছি এটা। এরপরে গাড়িতে আপনাকে ওঠানোর পরে কি হলো?
গাড়িতে যখন উঠেছে, উঠানোর পরে আমাকে একবার পিছনের সিটে নিয়ে বসাইছে, দুইজন দুই পাশে, মাঝখানে মিলে আমি মাইক্রোতে। তো সামনের লোক যিনি বসছে উনি আমাকে নাম ধরে ডাক দিছিলেন, উনি সামনের সিটে বসছে, উনি একটা কমান্ড দিছে, একটা কথা বলছে সংকেত যে চশমা চুরি। চশমা চুরি? চুরি, চশমা চুরি যখন বলছে তখন আমি একটু সন্দেহ করলাম যে ওই যে শুনতেছি মান গুম করে চোখ বাঁধি ফেলে। তো এই শব্দটা যখন বলছে সাথে সাথে একজন আমার চোখ বাঁধি ফেললো, আর একজন পিছমোড়া করি হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে। মানে ওটা তাদের কোনো একটা কোড ছিল? কোড ছিল এটা। আচ্ছা, চোখ শুধু চোখ বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে শেষ করে নাই, হাতও পিছমোড়া ফেলছে, একটা জমকালি টুপি গলা পর্যন্ত পরাই দিছে, পরাই দিয়ে গাড়ি টান দিছে, বড় আকারে ডিসের মতন কি একটা বাজা দিছে, যখন বাইরে কোনো আওয়াজ না যায়, বাইরে আওয়াজও ভিতর কিছু শুনতেছি না আমি। সর্বোচ্চ মনে হয় আমার যতটুকু মনে পড়তেছে 10 থেকে 15 মিনিট আমার জ্ঞান ছিল, এরপর আমি ঘুমাই গেছি। মানে এটা কিভাবে, তারা কি আপনার উপরে কিছু প্রয়োগ করেছিল? না, আমার যতটুকু ধারণা ওই যে টুপি পরাইছে আর কালো কাপড় দিয়ে করছে, ওইটার মধ্যে কোনো স্প্রে করা কোনো যে কিছু নেশা জাতীয় কিছু ছিল, এটুকুর মধ্যে আমি হঠাৎই তন্দ্রাচ্ছন্ন হয়ে একবার হঠাৎ আমি দোয়া পড়তেছিলাম, যখন যেহেতু বিপদে বললে দোয়া ইউজ পড়তে হয়, আমি দোয়া ইউজ পড়তেছি। এবং মাঝখানে যতক্ষণ ছিলাম তাদেরকে জিজ্ঞাসা করছি আপনার কারা, কেন আমাকে গাড়ি তুলে ফেললেন? ওরা কোনো কথাবার্তা বলে নাই, যে জায়গায় গেলে তুই দেখবি, এতটুকুর জন্য তারা কথা বলছে। আর আমিও ওদের সাথে বার্কিং আর যাইনি, এতটুকুর মধ্যে আমার অজ্ঞান হয়ে গেছে। যে ওই আমাকে তো অন্ধকারচ্ছন্ন অবস্থাতে গ্রেপ্তার করছে। যখন আমার জ্ঞান ফিরে, তখন একটা জায়গার মধ্যে গাড়ি দাঁড়ায় রয়েছে, হরেন দিতেছে, তখন এতটুকুর মধ্যে আমার গাড়ির থেকে নামাইছে হেরা। নামানোর পরে উপরের যে টুপিটা পরাইছিল টুপিটা নিয়ে নিছে। টুপি নেওয়ার পরে যখন সূর্য যেহেতু চোখে পড়তেছে, তখন কালো কাপড় দিয়ে বাঁধা থাকার পরে একটু আফসাফসা দেখা যায়। দেখতেছি যে গাড়িটা এমন এক জায়গায় দাঁড় করানো, সামনে একটা কি দেওয়াল, সাদা দেওয়াল উঠানো, আর চতুর্পাশে কাশফুল আছে। আচ্ছা, ওই শীতের মৌসুম তো কাশফুল যা। 2-3 বার হরেন দেওয়ার পরে দেখতেছি দেওয়াল, সামনে যেটা দেখছি এটা আসলে দেওয়াল না, এটা হচ্ছে গেট ছিল। তো সেই যে এটা সরে যেতেছে, এরপরে এরা ওখান থেকে একটু গেটের ভিতরে ঢুকলো, আমাকে নিয়ে ঢুকি নিচ থেকে দোতলায় আন্দাজ একটা কি সিঁড়িতে দুজন ধরাধরি করে উঠাইছে। উঠানোর পরে ওখানে একটা গেট আছে, যা বুঝলাম যে ওখানে ঢুকার পরে খুলতেছে, গেটের আওয়াজ পাইছি। গেটে ঢুকছি আমি, ঢুকার পরে আবার ভিতর থেকে 2জন লোক আমাকে কি ধরছে। এর দ্বারা বুঝলাম যে এরা যারা আমাকে ধরে নিয়ে আসছে, ওরা ভিতরে ঢুকার কি নাই, পারমিশন নাই মনে হচ্ছে। তার ভিতরে নিয়ে গেল, কোথাও ঘুরাই গেলে পিছনে একটু নিচে নামাইলো। নামানোর পরে এক জায়গায় আমার দেওয়ালের দিকে মুখ করে বসা রাখছে। আপনাকে তখন কালো কাপড় বাঁধা? হ্যাঁ, তখন কালো কাপড় বাঁধা, হ্যান্ডকাপ পরা পিছনের দিকে। কিছুক্ষণ পরে একটা লোকের আওয়াজ পাইছি আমার পিছনে হাঁটতেছে, তখন আমি বললাম যে আমি নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ি নাই। উনি আমাকে কোনো উত্তর দেয়নি। তো এতটুকু বুঝলাম যে কথাবার্তা ওরা আমাদের সাথে কথাবার্তা বলা মনে হয় নিষেধ, এই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পরে ওই লোকটাই অনুভব করলাম আমি, ওই লোকটা আমার পিছন দিয়ে আসে আস্তে আস্তে করে আমার নাম জিজ্ঞাসা করছে। আচ্ছা, তো নাম জিজ্ঞাসা করার পর আমি নাম বললাম। নাম বলার পরে লোকটা বললো ইন্নারিল্লাহ, আপনারা গ্রেপ্তার করে ফেলছে। তখন বুঝলাম যে আমি গ্রেপ্তার হয়েছি। এর আগ পর্যন্ত আমি আসলে বুঝতে পারিনি এরা কারা, কি সরকারি লোক না কোনো সন্ত্রাসী কিডন্যাপ করছে। যেহেতু আমি ব্যবসায়িগত, সন্ত্রাসীরাও কিডন্যাপ করতে পারে। ইন্নারিল্লাহ, আপনাকে গ্রেপ্তার করে ফেলছে, এই কথাটা যখন বলছে তখন আমি বললাম যে তাহলে আমি গ্রেপ্তার হয়ে গেছি মনে হয়। তো বলছে আর কোনো কথা বললেন না, কোনো এখানে কথাবার্তা বলা নিষেধ। তো কিছুক্ষণ পরে সে আসি আমাকে আরও 2জন মিলে ধরাধরি করি, একটা টয়লেট নিয়ে গেল। টয়লেটে ঢুকে দিয়ে বললো যে গেট লাগাবেন না, চোখ খুলি উজু করি আমাদেরকে ডাকবেন, ডাকার আগে আপনি নিজে চোখ বাঁধি ফেলবেন। যেহেতু আমি ওদের এখানে চলে এসেছি, এখন আর কিছু করার নাই, ওদের হুকুম। টয়লেটে যাইলাম, দরজা লাগাইতে পারতেছি না, তাহলে তো টয়লেট করার প্রশ্ন ওঠে না। তো শুধু অজুটা করি, চোখ বাঁধি। আমি বললাম যে আমি রেডি হয়েছি, অজু করছি, আমাকে নামাজের জন্য নিয়ে যান। তো ওরা আসি ওইখান থেকে ধরাধরি করি দেওয়ালের দিকে ফিরাই বসাই দিচ্ছে। আবার
আমি বললাম ভাই পশ্চিম কোণ দিকে ওইদিকে ফিরে বসান। তাই যে কোনো কথাবার্তা বলে না, 2-3 বার বলছি। তো কোনো কিছু না বলার পরে আমি চিন্তা করলাম যে তো শরীয়তের মধ্যে আছে, আমি যখন বিপদগ্রস্ত এখন, আমি তো কিছু দেখতেছি না, যেই দিকে ফিরে আল্লাহ ফাঁকে আমার নামাজ কবুল করবো। নামাজ পড়া মানে কি, পিছনে তো হাত বাঁধা, চোখও বাঁধা, ইশারাতান। তখনও হাত খুলে দেয় না আপনার নামাজের জন্য? শুধু তখন তো হাত খুলে নেয় না, যেই গাড়িতে বসায় যে হাত বাঁধছে, আজ 7 মাস 15 দিনের দিন বা 14 দিনের দিন বাইর করছে আমাকে, এতদিন পর্যন্ত হাত বাঁধা, অর্থাৎ প্রায় 7.5 মাস আপনার এভাবে হাত একই লাগানো ছিল, হ্যান্ডকাপ লাগানো পিছনে। শুধু হ্যান্ডকাপ লাগা পিছনে শেষ করে নাই, হ্যান্ডকাপের লাগাচ্ছে 2টা শিকের পিছন দিয়ে ঘুরানো করি হ্যান্ডকাপ, মানে লড়ার কোনো সুযোগ নেই, বসা অবস্থার মধ্যে সব কিছু। নামাজ পড়লাম, নামাজ পড়ে শেষ করছি, আমাকে একটা পাউরুটি দিল, একটা কলা দিল। তো আমি হাসি বললাম যে আমার তো খাওয়ার রুচি নেই, আমার বাসাতে একটু কল করার একটা ব্যবস্থা করে দেন। যেহেতু বাসার মধ্যে আমার বৃদ্ধ মা আছে, তখন আমার ছোট ছোট 2টা বাচ্চা ছিল। আমি বললাম যে এদেরকে একটু খবর দেন আমি যে আপনাদের এখানে আসছি। ওরা এমন ভাষায় উত্তর ভাষা গালাগালি করছে আমাকে, এই কথাটা শুধু বলছি যে এই ভাষা আমার মনে হয় কোনো সাধারণ মানুষই দিতে পারে বলে আমার ধারণার ভিতরে আসে না। আমার দেশে একটা কথা আছে, বস্তির ছেলেরা এই ধরনের ব্যবহার করে। বাচ্চাদের বয়স কত ছিল? আমার বড় বাচ্চার বয়স ছিল তখন 3 বছর, ছোট বাচ্চার বয়স ছিল 1.5 বছর। আমি তো ওখানে থাকা অবস্থায় বড় বাচ্চাকে আমি বেশি মহব্বত করতাম, যেহেতু নিজেও একজন বাপ, অবশ্যই বুঝবেন। আমি আমার বাচ্চার জন্য ওখানে অনেক সময় ড্রেন আউট হয়ে গেছে আমার। আমি যখন আমাকে সেলের ভিতরে রাখছে, তখন একদিন আমি নিজে বকতেছি, আব্বু তুমি চলে যাও। তার হচ্ছে আমার বাচ্চাটা, আমার বড় বাচ্চাটা কাজ করি আমি যেখানে যেতাম একবার, সে 1.5 বছর বয়স থেকে আমার সাথে সাথে। আমি শহরে আসলে ওনাকে নিয়ে আসতাম আমার সাথে, আমার শ্বশুরবাড়ি এসে অক্সিজেন, ওর মার সাথে যেত না। এই জন্য আমি ওকে একটু বেশি মহব্বত করতাম, তারপর তার কথা বেশি মনে পড়তো আমার। আর আমার মা বৃদ্ধ, আমি এদেরকে এভাবে কান্না করি কথাটা বলছিলাম, তাই আল্লাহর হস্তে কমপক্ষে আমার মাকে একটু খবরটা দেন যে আমি যে এখানে আসি আপনাদের কাছে, এই খবরটা তাদেরকে ফুসান যে আমি নিরাপদে আছি। কি আছে কি হবে এগুলা আমার দেখার বিষয় না, আমার মা বাবা যখন জানে আমার সন্তানটা বেঁচে আছে, আমার ছেলেরা যখন জানে তাদের বাপ বেঁচে আছে এখনো দুনিয়াতে। আমি বুঝতে পারছি আসলে আপনার আবেগ বা অনুভূতির জায়গাটা। আসলে একজন পিতা হয়ে অবস্থায় আপনার বৃদ্ধ মা একদিকে বাড়িতে, আপনার ছোট সন্তানরা রয়েছে বাড়িতে, তারা জানে না আপনি কি অবস্থায় আছেন। তো আপনি এই কান্নাকাটি করে বলার পরেও কি তারা আপনার পরিবারে খবর দেয়নি? তখন তারা তো ফোন দেয় নেই, ওরা অকট্য ভাষা গালিগালাজ করতেছে। ওই অবস্থাতে আমাকে 2 জনে ধরাধরি করে ভিতর রুমে নিয়ে গেছে। ভিতর রুম নিয়ে গেছে, একটা ছোট্ট একটা রুমে নিয়ে গেছে। এখান দিয়ে বেশ কিছু কতটুকু হাঁটাইয়ে যখন ওখান থেকে নিয়ে আসে, তখন দেখতেছি 2 সিঁড়ি নিচের দিকে নামলাম। নামার পর অনুভব হয়েছে এখানে একটা হল রুমের মতন আমার যেটুকু অনুভব হয়েছে, ওখানে তো অন্ধকারচ্ছন্ন। তার কারণে সে পাশে বসে মানুষের আওয়াজ পাইতেছি, কান্না করতেছে, বিভিন্ন জনে কান্না করতে এই জন্য আওয়াজ পাইতেছি। তাই বুঝতেছি এখানে একটা বিশাল হল রুম, এখানে অনেক লোককে, মানে ওইটাই হচ্ছে আপনাকে অত্যাচার করার প্রথম ধাপ বোধ হয়েছিল। জি জি জি, আমি এই কথাগুলো জানবো, তার আগে ছোট্ট একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক,
বুঝতে পারছেন যে ওনার উপর যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল এবং উনি বলছিলেন কথা বলার একটি পর্যায়ে যে দীর্ঘ 7 মাসেরও অধিক সময় তার হাতে হ্যান্ডকাপ এবং চোখে কালো কাপড় বাঁধা ছিল এবং এই অবস্থায় তাকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের যাত্রাটা কিন্তু আমরা শুনবো। তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ হেফাজতে ইসলামের নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী। আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে আপনাকে একটি রুমে নিয়ে যাওয়া হলো, হল রুমে, ওইভাবে মানে হ্যান্ডকাপ লাগানো এবং কালো কাপড় চোখে বাঁধা অবস্থায়। তারপর ওখানে নিয়ে যাওয়ার পরে তারা কি করেছিল? হল রুম পার হয়ে আমাকে আর একটা ছোট্ট রুমে তারা নিয়ে যায়। আচ্ছা, ছোট্ট একটা রুম। ওই রুমে আমার তো চোখ বাঁধা, হাত বাঁধা, এটা পরিপূর্ণ দেখতে পাইতেছি না কিছু। ওই ছোট রুমে বুঝলাম যে এই কারণে ভিতরে নিয়ে যায় রে, তারা লাইট জ্বালা দিছে, এত পাওয়ারি লাইট, লাগতেছে এবং ওগুলা একটু একটু আমি দেওয়াল দেখতেছি। তারা বাইরে চলে আসছে আমাকে ভিতরে বসাই দিয়ে। বাইরে চলে আসার পর আমি অনুভব করলাম যে আমার শরীর মানে 2-4 মিনিটের মধ্যে ঘামাই গেছে একেবারে পুরা, মানে এত তাপ। 2-4 মিনিট পরে ওরা আবার ঢুকে কিছু লাইট বন্ধ করলো, তখন আর কিছু দেখতেছি না। তো এর মধ্যে বুঝতে পারতেছি আমার সামনে কোনো একজন লোক বসছে বলে মনে হচ্ছে। তো বসে আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করতেছে। নাম ঠিকানা বললাম আমি আমার নাম মাওলানা মোহাম্মদ সোহেল চৌধুরী বলছি, বাড়ির সন্দ্বীপ। আমার বাপ কী করে, বাবা কী করে, আমি কি করি, এগুলো সব তাদেরকে ডিটেল আমি বললাম। বলার পরে আর কোনো কথা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা নেই। জিজ্ঞাসা না করে আমার যখন ভিতরে প্রথম ধরি, তো যখন ভিতরে নিয়ে আসছে তখনই আমার পাঞ্জাবি, গায়ের পাঞ্জাবিটা, জুব্বা ছিল আমার গায়ে, জুব্বাটা নিয়ে গেছে, সেলোয়ার ছিল সেলোয়ার নিয়ে গেছে, আমার ব্যাগ ছিল, ব্যাগে লুঙ্গি একটা ছিল, ওই লুঙ্গিটা শুধু আমাকে দিছে, পরাইছে, লুঙ্গি আর গেঞ্জি পরা। আর এগুলা যে নিয়ে গেছে 7.5 মাস পর্যন্ত এগুলা আমাকে দেয়নি। আমি শুধু এক লুঙ্গি এক গেঞ্জি দেখি 7.5 মাস ছিলাম। এগুলো এত ময়লা হয়ে গেছে যে এগুলো দেখার মতন না, পরা তো উপযোগী নাই। সেখানে আপনাকে নির্যাতন কি করা হয়েছিল? হ্যাঁ, ওইটা বলতেছি। তখন আমাকে চেয়ারে বসাই, পায়ের মধ্যে কারেন্টের সিমটি লাগাই দিছে প্রথম, পায়ের দোনো পায়ে। আচ্ছা, আমাকে কোনো প্রশ্ন না করি প্রথম কারেন্ট শর্ট দিলে কিছুক্ষণ। কারেন্ট শর্ট দিয়ে যখন পায়ের মধ্যে সিমটি লাগে কারেন্ট শর্ট দিয়ে পুরো শরীর কাঁপতে থাকে, মনে হয় রু বাইরে যাবে এমন অবস্থা। মানে 5 মিনিট ভিতরে পুরো আমি ঘামি একবারে অস্থির হয়ে গেছি। এত রুম মধ্যে তারা ওখান থেকে পায়ের চিমটিগুলো খুলে একটা লজ্জাজনক ঘটনা ঘটছে, যেগুলো বলতো খুব লজ্জা লাগতেছে। তো আমরা বলেন আলেম উলামা, আমাকে আমার জন্মের পোশাক পরাই দিছে এক কথায়, অর্থাৎ পরনের লুঙ্গিটাও নিয়ে গেছে, স্রেফ গেঞ্জি গায়ে দেওয়া। এখন আমি এই অবস্থাতে হ্যান্ডকাপ দিয়ে একটা মেশিন জাতীয় কিছু একটা মধ্যে আমাকে ঝুলাই দিছে। ঝুলাই দিয়ে আমার শরীরের বিসঙ্গতে কারেন্টের সিমটিগুলো লাগাই দিছে, লাগাই দিয়ে আমাকে নির্যাতন শুরু করছে। ঝুলন্ত অবস্থায় যখন একবার সর্দারটি বিদয় রাখে, তখন আমার যে আমি যে লড়ালড়ি করতেছি, শুধু ঘুরতেছি, মানে চিল্লাইতেছি, আল্লাহকে আল্লাহকে এগুলো বলতেছি। আর এরা একবার টিপ দিয়ে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরে রাখে, আবার ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার টিপ দেয়, মানে ছেড়ে দিয়ে যে আমি একটু যে স্বস্তিতে আসবো, এর সুযোগও তারা দেয় না। তো এগুলো কিছুক্ষণ করার পরে প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমাকে গিয়ে নির্যাতনটা ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করলো।
করার পরে একটু বন্ধ করার পর আমি তারা জিজ্ঞাসা করলাম কেন আমাকে নিয়ে আসছেন, কি অপরাধ আমার তো কিছু জিজ্ঞাসা করা হয়নি, আমার তো নাম ঠিকানা হয়েছে, আমাকে এই অপরাধে কেন আমাকে আপনারা কারণ সর দিচ্ছেন। তখন একটা গালি দিয়ে, যে গালিগুলো আমরা ব্যবহার করতে পারবো না, এটা আমাদের স্বভাব হয় না কোনো অবস্থাতে, কোনো একজন ভদ্রলোকেরও এটা স্বভাব হয় না। গালি দিয়ে আমাকে বললো যে কিছুক্ষণ পরে তুই বুঝবি এই কী নির্যাতন, এই কী কারণ শট, আরও কত বাকি আরও ভয়াবহ অপেক্ষা করতেছে। এতটুকু বলার পরে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট মনে চুপ ছিল তারা। এরপর আমাকে নিয়ে একটা পরনে কোনো কাপড় নেই অবস্থায়, ওই অবস্থাতেই আমাকে মেশিনের মধ্যে ঝুলানো অবস্থা ছিলাম। তো এটা মেশিন যেটা তখন বুঝতে পারিনি। তো কিছুক্ষণ পরে দেখতেছি আমি আলোক হয়ে যাচ্ছি, পাটা পুরো সোজা মাটির সাথে একটু কি লাগা অবস্থা, এভাবে লাগা অবস্থার মাঝে পাটা আছে। এতুর মাঝে তারা দরজা লাগাই বাইরে গেল, বাইরে সবাই বাইরে চলে গেছে ঝুলন্ত অবস্থা রেখে। যাওয়ার সময় অনুভব করলাম যে লাইট সবগুলা কি আগের মতন জ্বালাই দিচ্ছে। তো এই এমনি তো আগের তো শরীর ঘামাইছে, এইগুলা লাইট দেওয়ার পরে আরও পুরো শরীর থেকে বৃষ্টির মতন পানি পড়তেছে এবং তারা সবাই চলে গেছে। ওই মুহূর্তে কি আসলে আপনার কি মনে হয়েছিল একটিবারের জন্য যে আপনাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আপনি এই যে কিছুক্ষণ আগে বলছিলেন বিরতির আগে আপনার ছোট ছোট 2টা বাচ্চার কথা, আপনার মায়ের কথা বলছিলেন, পরিবারের, মানে তখন কি আসলে মনে পড়ছিল কিনা যে কখনো আর তাদের সাথে দেখা হবে কিনা বা আপনাকে তারা জীবিত এখান থেকে বের হতে দিবে কিনা, এমন কোনো অনুভূতি কি কাজ করছিল তখন ভেতরে? ওই যে আমরা একটা কথা বলছিলাম যে তারা গালি দিয়ে কিছু কথা লব্জ ব্যবহার করতো, ওইখানে তারা বলতেছে তখন এমন এক জায়গায় আসছো এখান থেকে আর যাওয়ার চিন্তা করো না, এখান থেকে অনেকেই কি পরপারে চলে যায়, নদীতে ফালাই দেওয়া হয়, তুমি আর বাইরে হইতে পারবে যে এই চিন্তা ফিকির আর করিও না। তখন তো এগুলা তারা বলতেছে, প্রথম দিন থেকে শুরু করছে। আর যখন নির্যাতন পর বাড়ি গেছে তখন আর ব্রেনে ফ্যামিলির কথা, ছেলেমেয়ের কথা, কেউর কথা কি নাই, তখন তো স্মরণ নাই। এই যে ঝুলানো অবস্থা থেকে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট হবে, কিছুক্ষণ পরে দেখতেছি আমার বাম হাতটা কি নিচের দিকে নামে আসতেছে, ডাইন হাত দিয়ে আমি কি বাম দিকে বাঁক হয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে ডাইন দিকে বাঁক হয়ে যেতেছি। এইভাবে করতে কিছুক্ষণ পরে দেখতেছি এই হাড় অর্থাৎ বুকের হাড়গুলা কবরের, আমরা হাদিসের মাঝে শুনছিলাম পড়ছি যে কবর মাঝে চাপ দিবে বলে গুনাহগারদেরকে, ওইভাবে চাপ দিচ্ছে। হ্যাঁ, চাপ দিয়ে একদিকের হাড় আরেক দিকে ঢুকবে, হুবহুব একই অবস্থাতে মেশিনের মধ্যে আমার মনে হইতেছে এটাকে এভাবে চাপ দিতেছে, একটা জন আরেকটার সাথে ঢুকে দিতেছে। তখন আমি চিল্লানো শুরু করছি খুব জোরে, এখানে তো আওয়াজ বাইরে হওয়ার কোনো সুযোগ নেই, যেটুকু আমি বুঝতে পারলাম। চিল্লাইতেছি আর এটা এভাবে চাপ দিতেছে, কিছুক্ষণ পরে আবার এভাবে উপরের দিকে উঠাই নিয়ে আসতেছে, মানে পুরো শরীরটা। এখন পা আস্তে আস্তে কি মাটির থেকে আলোক, এই জন্য বলতেছি যে মেশিনের সাহায্য না হলে তো এখানে ধেরা কেউ নাই, এতক্ষণ পা ছিল মাটির সাথে, এখন পা আস্তে আস্তে কি উপরে উড়ে যাচ্ছে, উঠে যদি বাঁকা হইতে হইতে তখন আমি বলের মতন কি বাঁকা হয়ে যাচ্ছে একবার। তো কিছু না খাওয়া, কিছু খাইনি, রাত্রে গাড়িতে ছিলাম, সকালবেলা তারা পাউরুটি দিচ্ছে, ইয়ে গেছে, ওগুলো খাওয়ার রুচি ছিল না, মন মানসিকতা ছিল না, খাই নাই। এই অবস্থাতে আমি যখন বলের মতন হয়ে গেছি 2-4 চক্কর ঘুরলাম, তো ঘুরার মাঝে দেওয়ালের মাঝে চতুর্পাশে বিভিন্ন যন্ত্র, ওই ডাক্তার আছে না ওই ধরনের যন্ত্র, ওই নির্যাতনের বিভিন্ন যন্ত্রগুলো কি দেওয়ালের মাঝে ঝুলানো। এটা আমি মনে করতেছি তারা লাইট দিয়ে এত আলো করছে মনে হতো এগুলো আমি দেখার জন্য, আমার মনে হইতেছে যে এগুলা দেখলে ওর ভয় আর কি সৃষ্টি হবে, আরও সৃষ্টি হবে। এটা 2-3 বার ঘুরানোর পরে আমি অজ্ঞান হয়ে গেছি। এর ভিতরে এটা তো আমি বলছি যে হালকা করি আপনাকে, এই সময়টা গেছে প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা এই ঝুলানো অবস্থায়। এই ঝুলানো অবস্থার মধ্যে আমার ডাইন হাত এক ধরনের অপারেশন মতন হয়ে গেছিল, ঘাড় বাঁকা হয়ে গেছে, প্যাড এটাতে এমনভাবে চিপ দিছে যখন হাড়গুলো ভাঙিয়ে যাবে এই অবস্থা। এগুলো অনুভব করতে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার জ্ঞান নাই, আমি বলতে পারতেছি না। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখলাম ওই হল রুম একটার কথা বলছি প্রথম, এই হল রুমের মধ্যে অনুভব করতেছি আমি হল রুমের মধ্যে কি আছি, শুয়ে রয়েছি,
একটা পাকিস্তানি ফ্যান, বড় ফ্যান একটা মাথার সাথে লাগাই দিছে। আমি যখন একটু লড়ি চুরি উঠছি, এর ভিতর মনে হয় সর্বোচ্চ 3-4 সেকেন্ড দেরি হয়েছে লড়ছি, এর ভিতরে তারা আয়া হাজির। তাহলে এর দ্বারা বুঝে গেছে ওখান থেকে তারা কোথাও না কোথাও থেকে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করতেছে আমাকে। যেমনি আমার জ্ঞান ফিরছে, সাথে সাথে আসি দুজনে সিলের মতন সবল মারি আমাকে নিয়ে আবার সেই পুরাতন রুমে ঢুকাইছে। ঢুকাই আবার চেয়ার মাঝে বসাইছে, এমনি নর্মাল চেয়ারে বসাই, আবার সিমটি লাগাই দিছে বিসঙ্গতে ইলেকট্রিক শর্ট। এটা প্রথম দিনের কাহিনী শুধু। এই যে প্রথম দিন যে কাজগুলো করতেছে ওগুলোর কথা বলতেছে, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বাইর হওয়া পর্যন্ত আমার ইলেকট্রিক শর্ট দিছে। ইলেকট্রিক শর্ট দিয়ে অবস্থায় আমি আবার অজ্ঞান হয়ে গেছি। দ্বিতীয়বার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি তো আর বলতে পারতেছি না কিছু। তখন পুরাতন ওই রুমে আগের মতন ফ্যান চালা দিছে, একটু লড়ছি, তখন হেরা আসি 4টা খানা দিয়ে গেছে। তখন অনুমানিক কটা করতে পারি না, মনে হইতেছে প্রায় 3টা 3:30 অনুভব করতেছি এই ধরনের হবে। অলমোস্ট বিকাল পর্যন্ত নির্যাতন চলছে। কি জন্য যে নির্যাতন করতেছে এটাও এখনো বলা হয় না, কোনো কারণ না, ব্যাখ্যা করে নাই, শুধু নির্যাতন করেই দিতেছে। খানা দেওয়ার পরে আমি তো খানা খাইতেছি না, খানা খাওয়ার রুচিও নাই, নামাজও পড়ি নাই। নামাজ পড়মু করি ডাক দিছি, কেউ আসতেছে না। কিছুক্ষণ পরে আসি বলতেছে খানা খাস না কে? আমি বললাম ভাই নামাজ পড়বো, আমি আমার উজু করতে ব্যবস্থা করে নামাজ পড়বো। তো দৌড়াদৌড়ি করে নিয়ে গেল টয়লেট একটাতে, ওখানে যাইলাম, তাও ওখানে দরজা লাগানোর কোনো ব্যবস্থা নাই, ওখানে দরজা নাই। ওখানে কি আপনি অন্য কোনো মানুষের উপস্থিতি টের পেয়েছিলেন, বা আপনার কানে কি এমন কোনো শব্দ এসেছিল যে ওখানে আর কাউকে রাখা হয়েছে এমন কিছু? না, ওই যে বললাম যে হল রুমে প্রথম তো আমাকে এখন পর্যন্ত হল রুমের কাছে কিনারে নির্যাতন এবং হল রুমে রাখা, হল রুমে প্রচুর পরিমাণ লোক আছে বলে আমার অনুভব হইতেছে, কান্নাকাটির আওয়াজ আসতেছে, নির্যাতন আওয়াজ আসতেছে। এবং আমাকে যখন টয়লেট দিয়ে ধরে দুজন নিতেছে তখনও মানুষ কান্নাকাটি করতেছে, এটা আওয়াজ পাইতেছি তখন আমি। মানে তাদের উপরেও হয়তো একইভাবে নির্যাতন তাদের উপরে চালাইছে। আবার অনেকের মারাও লাঠি দিয়ে মারতে আওয়াজ পাইছি আমি। ওখানে দীর্ঘদিন ছিলাম তো, দীর্ঘদিনের অনেক অভিজ্ঞতা ওখানে হয়েছে। আপনার শরীরের কোথাও কি এমন কোনো ক্ষত চিহ্ন বা দাগ এমন কিছু? ও আচ্ছা, এখানে ভালো কথা বলছেন, বললো হয়নি আমার যেটা, এই যে যখন আমার ঝুলে রেখেছে, ঝুলানো অবস্থা আমি অজ্ঞান হয়ে গেছি, যে এই তখনই আমার এই দোনো হাত ছিঁড়ে গেছিলো, এখনও দাগ এইভাবে আছে। এগুলো আমি আদালতেও দেখাইছি, এইভাবে দাগটা, এইভাবে কালো দাগ, আদালতেও এটা আমি দেখাইছি আলহামদুলিল্লাহ। দেখানোর পরে আদালত পুরা বিশ্বাস করছে, এবং তখন ওইখানে যতগুলো বিএমপি জামাত ছিল সবাই আমার পক্ষে কথা বলছে। এটা তো একটা নির্যাতনের কথা বললেন, প্রথম দিনে প্রথম দিনে এ বাদে আর কি নির্যাতন আপনাকে সেখানে করা হয়েছে এবং আপনার সাথে কি আচরণ করা হয়েছে? অজু করতে বলতেছে, অজু করতে ঢুকেছে, ঢুকানোর পর পরে মনে হয় 2 মিনিটও পার হয়নি, চিল্লান শুরু করছে বাইরে হওয়ার জন্য। যেহেতু আমি নির্যাতন বুক করছি, বুক হইতে আমি শরীরটা একটু ব্যথ হয়ে গেছে, প্রস্রাব করতাম বসলো, আমার কি প্রস্রাব করতে 2-4-5 মিনিট লেগে যায়, মানে 2 মিনিট গেছে চিল্লান শুরু করছে। তার প্রস্রাব অল্প করি, যেটুকু হয়েছে দূরসারে উজু করি, তাড়াতাড়ি চলে আসছি, এরপরে নামাজ পড়লাম। নামাজ পড়ে খানা যেগুলো দিছে ওগুলোর কথা বলতেছিলাম, এগুলো তো আমি খাওয়া জানা, আমি নিজে খাইনি কখনো। মানে কি ছিল খানা বলতে যেটা খাই, দিছে ভাত দিছে, যে আপনার গ্রাম অঞ্চলে কেনা যায় না, আমাদের সন্দীপ বাড়িতে, আমার সন্দীপে ওই চাউলগুলা ধানগুলা প্রথম ভিজাই পুকুরে অনেক দিন ভিজানো থাকা অবস্থাতে একটা মাটির একটা গ্রান আসে, যা চাউল ভিজানো কতগুলো সময় আছে, যা আমার বাপ দাদারা বলতে পারে, এগুলো আমি তো গ্রামে থাকি না, তো ওই সময়ের ভিতরে উঠে ফেললে ওগুলো কি হয়, সুন্দর চাউল হয়। বাকি এর অধিক দীর্ঘদিন থাকলে একটা গন্ধ, ফোঁসা গন্ধ, কি ওইরকম গন্ধযুক্ত, ওই গন্ধযুক্ত। আপনি মানে খেয়েছিলেন কিভাবে? আপনার হাতে তো হ্যান্ডকাপ পরা।
খাওয়ার সময় শুধু ডাইন হাতটা কি খুলে দিতেন। আচ্ছা, চোখ বাঁধা অবস্থাতে চোখ সম্পূর্ণ খোলার অনুমতি ছিল না, এখানে পর্যন্ত ওঠার অনুমতি ছিল, নিচের দিকে তাকায় তাকায় খানা খাওয়া লাগতো। প্রথম দিন আমি আসলে বাস্তবে কোনো খানা খাইনি, সকালে নাস্তা করিনি। আপনার উপর নির্যাতন চলেছে, আপনি পুরো না খাওয়া অবস্থায় ছিলেন। আমি এরপরে আপনার কাছে আবার আসবো, আমি তার আগে একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, সময় হয়েছে কথা বলার এ পর্যায়ে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। থাকুন আমাদের সাথেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন মাওলানা সোহেল চৌধুরী। তিনি বলছিলেন তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ সেই নির্যাতনের কথা, দুঃসহ স্মৃতির কথা। আপনি এরপরে কি ঘটেছিল সেটা যদি একটু বলেন। এটা তো দিনে গেল, এরপরে সারা রাত্র ওই যখন আমি নামাজ পড়ে আসার পর থেকে আমার ঝুলাই দিয়েছে, এই হ্যান্ডকাপ পরানো অবস্থায় ঝুলাই রাখছে সারা রাত। নামাজ কি পড়তেন ইশারায়? না, ইশারায় নামাজ। তখনও হাত খুলে দিত না? হাত খোলেন, হাত তো ওই যে বললাম যে গ্রেপ্তার হওয়ার পর থেকে ওখান থেকে 7.5 মাস আচ্ছা পর পর্যন্ত আগ পর্যন্ত হাত খুলে নেই। তারপর আপনাকে রেখেছিল? আমাকে রাখছে প্রথম জুলাইয়ের এইভাবে 7.5 দিন, 7 দিন 8 দিন পর্যন্ত কি দিনে নির্যাতন করতো, রাত্রে ঝুলে রাখতেন। অর্থাৎ শুইতে বসতে দিত না, ওইভাবে ঝুলিয়ে রাখতো সারা রাত ঝুলে রাখতেন। কমপক্ষে 7 দিন বা 6 থেকে 7 দিন এই ব্যবস্থা গেছে। এর বাজারে প্রথম দিনে নির্যাতন, পরে দ্বিতীয় দিন আমার কারেন্ট শট দিছি ইয়েতে ব্রেনে কারেন্ট শট দেওয়ার কারণে আমার ব্রেনকে এখন কি আমার ব্রেন প্রায় আউটের মতন। আমি অনেক সময় কথা বলতে যাই ভুলে যাই, কারণ স্ট্রোক করছি। জি, ওখানে চেয়ারে বসাইছে আমাকে, ইলেকট্রিক চেয়ারের কথা আমরা শুনছেন, দেখেন নাই? আরপিএম চেয়ার। জি 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 জি। ওখানে আমাকে খাস করে ওটা জিজ্ঞাসার মাঝে জিজ্ঞাসা করেছিল কর্নেল হাসিন রহমান সাহেব সম্পর্কে। কর্নেল হাসিন রহমান ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। উনি যখন চট্টগ্রাম র্যাব 7-এ ছিলেন তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। ওনার সাথে আমার সম্পর্ক প্রশ্ন করেছিল যে তার সাথে কি সম্পর্ক। জি, তো আমি তো বললাম যে ওনার সাথে আমার সম্পর্ক, উনি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, আমরা যেজন রাজনীতি করি তাহলে ওনাদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়। ওইভাবে প্রশ্ন করার মাঝে কি আপনাকে মানে নির্যাতনগুলো করা হচ্ছিল? এই যে আরপিএম চেয়ারের কথা বলছিলেন, এটার বর্ণনা যদি একটু সংক্ষেপে দিতেন। আরপিএম চেয়ারটা আসলে মূলত কি করা হয় এখানে? আরপিএম চেয়ারে বসানোর মূল কারণ হচ্ছে যে এই কন্যা হাসিন রহমান সাহেবকে হাসিন রহমান সাহেব সহকারে নাকি ওদের কথা যে আমরা সেনা অভ্যর্থন করার চেষ্টা করছি, এই জিনিসটা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে। এই জিজ্ঞাসা করাটা ওদের মন মতো হচ্ছে না উত্তরটা, এই জন্য তারা আমাকে আরপিএম চেয়ারের মাঝে বসায়। এই সুষ্টি বিজ্ঞান 1 সেকেন্ডে মনে হয় 1 লক্ষ বার পর্যন্ত কি 1000 বার পূর্বতে এত স্পিডে ঘুরতো। আমি 10 থেকে 15 মিনিট পর বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছি। এত বেশি ঘুরতো যে আমি 10-15 মিনিটের ভিতরে অজ্ঞান হয়ে গেছি অলরেডি। তখন তো আমি আরও বহুত জোয়ান ছিলাম, আমার তো তখন বয়স ছিল 40-42 তখন। এই বয়সের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। তো দীর্ঘ 7.5 মাস আপনার সাথে এইভাবেই চলেছে নির্যাতন? আমাকে এই দিনে নির্যাতন করতেন, রাত্রে ঝুলে রাখতেন। 7-8 দিন পরে আমাকে একটা রুমে একটা সেল নিয়ে রাখছে। ওই সেল অনুভব হয়েছে আমার কাছে 2 দিকে সেল ছিল, এক পাশে 3টা আর এক পাশে 3টা করে 6টা সেল ছিল বলে আমার কি অনুভব হইতেছে। এই নির্যাতন করতে ওখানে যখন কারেন্ট শট দিতেন, ওই আরপিএম চেয়ার মধ্যে বসায় একটা চেয়ার ঘুরেতো, আর একটা হচ্ছে ওখানে কারেন্ট শট কানে কারেন্ট শট দিতে ব্রেনে করার জন্য। তখন এত বেশি কষ্ট হইতো যেন রু বাইরে হয়ে আসবে এমন অবস্থা। ওখান থেকে আপনি বের হলেন কিভাবে? দীর্ঘ 7.5 মাস তো আপনার পরিবারের সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না, তারাও জানতেন না আপনি কি অবস্থায় আছেন। এটা আসলে এই ঘটনাটা যদি একটু বলেন, আপনার পরিবারের অবস্থাটা তখন কি হয়েছিল? ওই সময় পরিবারের অবস্থার কথা জিজ্ঞাসা করলে আমরা যারা ভুক্তভোগী এরা কেউ, আমি না, আমার মনে হয় কেউ সহ্য করতে পারবে না। তখন সবসময় মনে পড়তো, বেশি মনে পড়তো আমার বাচ্চা, 2টা বাচ্চা আমি ছোটো ছোটো রেখে গেছিলাম। আর তার চেয়ে বড় অবস্থা, আমি যখন ঢাকার দিকে রওনা দেবো তখন তারা আমাকে দুজন জড়াই ধরছে। ওদেরকে নিয়ে দোকানে গেছি, চিপস কিনে দিয়ে এসছি। আমার মা বৃদ্ধ মামার বাসায়, আমার মা স্ট্রোক করে আমার বাসায় থাকতেন। আর আমার ওয়াইফ তো পদ্মাসীন, ওরা কোথাও যায় না।
এই অবস্থাতে আমার মা এবং আমার বাচ্চারা আমার বাইরে হওয়ার পরে শুনছি একদিন যে খানা খাইছে পরিপূর্ণভাবে কেউ বলতে পারবে না। আমার মা খানার লোকমা ধরি দর্শক নিশ্চয় আপনারাও বুঝতে পারছেন যে এই অনুভূতিটা আসলে কতটা কষ্টের, এটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব না। আসলে উনি এটা অনুভব করতে পারছেন যে উনি কি সময়টার মধ্যে দিয়ে গেছেন। আমার এলাকায় বাইরে হওয়ার পর আমি এলাকায় যে শুনলাম আমার বাবা চৌধুরী, আমরা চৌধুরী বংশের ছেলে, আমার বাবার একটা মান সম্মান আছে। দোকানে বসলে দোকানের মধ্যে কান্নাকাটি শুরু করে দিতেন। আমার ওখানে যখন আমাকে 7.5 মাস বুদ্ধি রেখেছে তখন সবসময় এই কথাগুলো মনে পড়তো, হাই আমার মা জীবিত আছে না মৃত্যু, আমার বাপ আছে না আমার বাচ্চারা দুনিয়াতে আছে। যখন আমাকে গ্রেপ্তার দেখানো নাটক সাজাইলো, জঙ্গি নাটক, আদালতে গেছি, তখন আমি আদালতকে এই কথা স্পষ্ট বলছি। আদালতে কথা বলতে চাইছি, প্রথম দিন কথা বলতে দেয়নি আমাকে। এটা কি 7.5 মাস পরের কথা বলছেন? 7.5 মাস পরে, মানে তখন আপনাকে মানে প্রকাশ্যে আনা হলো? জি, মানে জঙ্গি সাজিয়ে র্যাব এই ভৈরবের র্যাবকে দিয়ে আসছে। ভৈরব র্যাব তারাইল থানায় নিয়ে ওই কি একটা নদী বলে, নদীর পাশে আমাকে দাঁড় করায় গ্রেপ্তার দেখাইছে, যে ওখান থেকে আপনাকে গ্রেপ্তার করেছে। তো ইয়েত নেওয়ার পরে আমি সব কিছু বলে দিয়েছি। থানাত নেওয়ার পরে থানারা ওই রাত্রে আমাকে গ্রহণ করে নেই ওসি হিসাবে। এরপরে এরা আবার আমাকে ভৈরব র্যাফে নিয়ে আসছে। ভৈরব র্যাফে নিয়ে আসার সময় প্রথমত র্যাফেরা বুঝাইছে, হুজুর এই ঘটনা আপনি কালকে কেউ বললেন না, বললে এরা রাখবে না, তাহলে আবার ফোনে ঢাকা নিয়ে যাবে আপনাকে। আমি যে র্যাফে যে আমাকে নিচ্ছি এটার বুঝলাম যে ওখানে আমি একবার 5.5 মাস পর আমি ভীষণ অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে যাওয়ার কারণে একটা কম্বল দিছিল আমাকে, কম্বলের এক মাথায় র্যাপ লেখা সিলটা দেখি, তখন আমি বুঝতে পারলাম যে কি আমি র্যাপ 1-এর মধ্যে কি। ওখান থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়াটা যদি বলতেন, কারণ আমি যতদূর জানি আপনি বলছিলেন যে আপনি 2 বার গুম হয়েছেন এবং এর পরেও নিশ্চয়ই আরও একবার গুম হয়েছিলেন। তো এই প্রথমবারে বের হওয়ার প্রক্রিয়াটা এবং পরিবারের কাছে ফেরার যে অনুভূতিটা, সেটা যদি একটু সংক্ষেপে। প্রথম দিন আদালতে দাঁড় করা হলো, আদালত আমাকে কথা বলার সুযোগ দেয়। দ্বিতীয় দিন যখন আমাকে আবার নিয়ে এসে রিমান্ড শুনানি নাম দিয়ে, তখন আমি আথুর এলাম যে আদালত বলতেছে আপনার উকিল কথা বলবে। তো আমি বললাম যে আমার উকিলে কথা বলবে, যে এই কথাটা শুধু আমি বলবো, কোন উকিল কথা বলবে, আমি এইটা বলির অনুমতি নিছি। তো বলছে আচ্ছা বলেন। বলার পরে যখন আমি আমার পুরা পূর্ণাঙ্গ ঘটনা উঠাই ধরলাম, ধরার পরে ওখানে যতগুলো বিএমপি মানে ফ্যাসিস্ট সরকার বিরোধী যারা ছিলেন, এক কথায় সবাই আমার পক্ষে কী করছে, এক বাক্য উকিল হয়ে গেছে। আমি বললাম যে আদালত, আমি যে দুনিয়াতে আছি জীবিত এটা আমার ফ্যামিলি জানে না, আদৌ আমার ফ্যামিলি কেউ দুনিয়াতে জীবিত আছে কিনা তাও আমি জানি না, তাহলে আমি কিভাবে উকিল ধরবো? আমাকে সময় দেওয়া হোক আমার যোগাযোগ করার জন্য, আদালত নির্দেশ দেওয়া হোক পিপিকে। আদালত তখন কি রায় দিল আপনাকে? তখন প্রথম কথা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী সমস্ত উকিলগুলো আমার পক্ষে দাঁড়াইছে। আমরা তখন ওরা সবাই কণ্ঠতে বললো আমরা ওনার পক্ষের ওকালতি করতে রাজি আছি। তখন আদালতে রায় দিলে ওই ওনাদেরকে বলছে, যারা আয়ুটায় ছিল এদেরকে বলছে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য। আমার পুরো ঘটনাটা আলহামদুলিল্লাহ আদালত সেদিন লিখছে, আর রিমান্ড মঞ্জুর হয় নাই, না মঞ্জুর হয়ে গেছে। আর পরে যোগাযোগ করলো, যোগাযোগ করার পর প্রায় 10 দিন পরে আমার ফ্যামিলি খবর পা আমি যে এই দীর্ঘ 7.5 মাস পর আপনার পরিবারের সাথে দেখা হলো। আপনি যে ফিরলেন বাড়িতে, সেখানে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা বিষয়টাকে কিভাবে নিয়েছিল? আপনার সাথে আচরণ তাদের কেমন ছিল? কোনো নেগেটিভ কোনো আচরণ কি কারোর ছিল কিনা? বলবো এর আগের কথা, যখন গ্রেপ্তার দেখাইছে ফ্যামিলির সাথে প্রথম যেদিন সাক্ষাৎ, আমার ওয়াইফ তো আলেম ফ্যামিলির মেয়ে, ও দূর যাইতে পারে নাই। আমার বড় বোন চট্টগ্রাম থাকে, ওরা এমন কোনো দিন যায় নেই আমাকে পুরো বাংলাদেশে তালাশ করছে। আমার বড় বোন আমাকে দেখতে যায়, শুধু একটা কথাও বলতে পারে নাই।
10 মিনিট 500 টাকা দিয়ে 10 মিনিট সময় নিয়েছে আমার সাথে কথা বলবো, 1 মিনিট কথা বলতে পারে না, বলে শুধু কান্না করছে। ওই দৃশ্যটা আমার এখনো চোখের ভাসতেছে। ওখান থেকে বাইরে হওয়ার পরে এলাকার আপনি যে প্রশ্নটা করলেন, আমার জিন্দিগি তো ধ্বংস করে দিছে। আমি তো ওইখানে ভিতরে থাকার সময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে পেপারে উঠাইও না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ওই দোয়াটা কবুল করছে। 103টা দোয়া করছি, 3টা দোয়া কবুল করছে, 2টা দোয়া তো আমি হাতে নাতে পাইছি। তারাইল থানা নেওয়ার পরে ওসি সাহেবে কোনো সাংবাদিককে ছবি উঠাতে দেয়নি। এলাকার লোকেরা আমাকে জঙ্গি হিসেবে চিনত, কিন্তু যখন আমি বাইরে হয়েছি সবার ভুল ধারণা, যখন আমি বললাম যে এই ব্যাপার আমার সাথে এই হয়েছে, তখন সবাই কান্না করছে, সবাই আফসোস করছে। তোমার সবাই বলতেছে ভাই তোর জন্য আমরা দোয়া করছি, আমরা তো জানি সবাই আমাদেরকে তো বাল্যকাল থেকে আমার এলাকার সবাই আমাকে চিনে, হাটাদারি যেখানে থাকি ওইখানে সবাই আমাকে চিনে। এখনও যাই যে হাটাদারি দেওয়ালের পাশে কোনো একটা লোককে জিজ্ঞাসা করেন, সে বলবে আমি কেমন লোক। আপনি এই যে বের হলেন দীর্ঘ 7.5 মাস পর, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আপনি মুক্ত হলেন, এরপরে আবার আপনাকে গুম করেছিল, এটাও কি আপনি র্যাব কর্তৃক গুম হয়েছিলেন এবং সেটা কত সালের ঘটনা ছিল? 2017 সালের সেপ্টেম্বর মাসের মনে হয় 9 তারিখে আমার ওই মামলা থেকে আলহামদুলিল্লাহ আমি খালাস পাই। আচ্ছা, ওই মামলা থেকে খালাস পাই যে এটা বহুত বড় ঘটনা। মামলা কোনো উকিল নিতে চায় না, কেন? আমি বাইরে হওয়ার পরে করলাম, উকিলরা বলতেছে আমরা মামলা নিই 2-4 দিন পর পরেই ওখানে যাইরে এনএসআইয়ের লোকেরা ডিস্টার্ব করে, এই জন্য মামলা নিই। হিন্দু একজন উকিলকে দিয়ে মামলা চালাইছি কিছুদিন, এরপরে পাইলাম, জামিন পেলাম। জামিন পাওয়ার খালাস পাইছি 9 তারিখে সেপ্টেম্বর মাসের। আবার 28 তারিখে কি ঢাকা থেকে আমি মাল কিনতে গেছিলাম ঢাকার থেকে মাল কিনি, মাল বুকিং দিয়ে আসতেছি, চিটাং আসার পথে কুমিল্লা নাস্তা করার পরে যখন গাড়িতে উঠছি 2 মিনিট পরে গাড়ির থেকে আমার নামে ফেলছে। তখন আমি দিকে বললাম যে আমার তো প্রথম আমাকে তারা বলছে যে আপনার বিরুদ্ধে মামলা আছে। আমি বললাম না, আমার মামলা তো আমি খালাস পাইছি। সেটা কোন সংস্থা ছিল? হ্যাঁ, সেটা তাও হেরা সিভিল ছিল, কিন্তু তারা আমাকে তখন বলছে যে আমরা র্যাবের লোক, সিভিল ছিল তারা। এরপর ওখান থেকে আপনাকে নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে আসছে। ওখানে নিয়ে যে তখন তারা, যখন আমি বললাম যে আমার মামলা খালাস পাইছে, তখন একজন লোকে যিনি আমাকে গ্রেপ্তার করতেছে উনি উপরে ফোন করছে যে স্যার উনি তো বলে মামলা খালাস পাইছে। তখন অপর সাইডের থেকে নির্দেশ দিছে যে ওনার চোখ কি সাদা কিনা। তখন উনি ফোন ধরি আমার চশমা উল্টে, আমি চশমা যখন উল্টে হয়েছে তখন বুঝতে পারছি এখন চশমা উল্টে যাবে না, আমি সোহেল, যে সোহেলের চোখ সাদা, অসুবিধা না, আমি সোহেল। তখন বলতেছে স্যার ঠিক আছে, তো ওনার তো মামলা খালাস পাইছে উনি। তখন উনি আবার রিপ্লাই করলো, তখন ওই ফেসের থেকে রিপ্লাই বলতেছে, বড় মোবাইল তো স্পষ্ট আমি আওয়াজ শুনছি, এবং তারাও বলছে আমাকে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ ওনাকে গুম করো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ, ওনাকে গুম করতে হবে, ওনাকে নিয়ে যাও, বস, তোমার আর কোনো কথা জিজ্ঞাসা করার দরকার নেই। তখন সাথে সাথে গাড়িতে উঠে দ্বিতীয়বার আবার আপনাকে কতদিন রাখা হয়েছিল? 3 মাস রাখা হয়েছিল। তখন কি 2 মাস 28 দিন একই জায়গায় আপনি বুঝতে পেরেছিলেন? তখন কোথায় রেখেছিলেন? তখন চট্টগ্রাম রাখছে। আচ্ছা, চট্টগ্রাম প্রথম যে রুমে রাখছিলেন, রুমটা ছিল কবরস্থান, অর্থাৎ এদিকে 1.5 হাত লম্বা, 3.5 হাত, এই হাত লড়ানো জানা, একটু এই যে হাত লড়ানো জানা। তো আমি কিছুক্ষণ পর ওদেরকে ডাকতাম অজু করার জন্য, ওরা একটু বিরক্ত হইতো। আপনি খুব সম্ভবত একটি বেসরকারি টেলিভিশনে একটি সাক্ষাৎকারে বলেছিলেন আপনাকে দীর্ঘদিন বাথরুমে আটকে রাখা হয়েছিল, সেটা কি দ্বিতীয়বারে বাথরুমে আটকে রাখছিল। যখন আমি অজু করবো বলতেছি বারবার ইয়ে করতে, তখন আমাকে এমন একটা রুমে নিয়ে গেছে, একদিন রাত্রে 12টার দিকে হঠাৎ 2 জন লোক আসে, চোখ বাঁধি ফেললো। ওখানে আবার দ্বিতীয়বার সিস্টেম তার বিপরীত। প্রথমবার তো চোখ হাত আমাদের বাঁধা ছিল, দ্বিতীয়বার দেখলাম যে চোখ খোলা থাকতো, হেরা আমাদের কাছে আসলে সেদের চোখ বাঁধা থাকতো। তখন রাতের 12টার দিকে আসি, চোখ বাঁধে ধরাধরি করে 4 জন মিলে উপরে নিয়ে গেছে, নিয়ে এক রুম রাখছে। চোখ খুলে দেওয়ার পর দেখতেছি ওইটা একটা বাথরুম, অর্থাৎ এইভাবে এইদিকে 1.5 হাত, ওইদিকে লম্বা 2 হাত। সেখানে আপনি দীর্ঘ 3 মাস ওইখানে আমি কি কাটাইছি। আমি একদম সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে এই আপনি যে মামলা করেছেন সেটার অগ্রগতি একদম সংক্ষেপে যদি একটু বলেন যে কি অবস্থায় আছে এখন।
এটার মামলার অগ্রগতি আসলে তেমন কিছু হয়নি উল্লেখযোগ্য হারে। আচ্ছা, তো আমরা আশা করতেছি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সরকারকে দাবি জানাবো। আমি অথবা আমার মতো এই ধরনের যারা ক্ষতিগ্রস্ত, আমার দ্বিতীয়বার আমি ঘুমোবার সময় আমার 2টা দোকান ছিল। প্রথমবার তো ওগুলো শেষ করে যা পিতৃ সম্পত্তি ছিল বিক্রি করি, দ্বিতীয়বারও কাপড় দোকান, 2টা কাপড় দোকান দিই, একটা পাঞ্জাবির রেডিমেড, একটা পাঞ্জাবির স্থান কাপড়। তো এদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের মামলাগুলা, আমরা যে মামলাটা করছি ওই মামলাগুলার যেন যথাযথ তারা ব্যবস্থা নেয় এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে। প্রত্যাশা করি যে এটা খুব দ্রুতই সুরাহা হোক এবং আপনাদের সাথে যা কিছু হয়েছে প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা যেন বিচার পান, আমরাও তেমনটা প্রত্যাশা করি। জনাব সোহেল চৌধুরী, আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেউ একজন বলেছিলেন, আগে মানুষের গন্ধ পেলে রাক্ষসরা চলে আসতো, কিন্তু এখন আর আসে না, কারণ এখন আশেপাশে মানুষের সংখ্যা নেই বললেই চলে। মানুষরূপী অমানুষের সংখ্যাই দিন দিন যেন বেড়েই চলেছে। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন এবং নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।